টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি ঠিক বরাবরের মতো না হলেও এই বিষয়টি নিয়ে আমরা প্রায়শই কথা বলছি, কিন্তু প্রচুর প্রশ্ন পাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা আসছে আপনাদের কাছে। সে কারণেই আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ অন্যান্য ইমিগ্রান্টদের জন্য কতটা কঠোর হবে। এক্ষেত্রে কাদের জন্য ভয় পাওয়া উচিত, কাদের ভয় পাওয়া উচিত নয়, এনফোর্সমেন্ট নিয়ে আজকে মূলত কথাবার্তা আমরা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে তো আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24-কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্ত এবং ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ এটা এখন অধীর আগ্রহে আছে, অনেকে ভয়ে বাড়ি থেকেই বের হচ্ছে না, এমন খবরও আমাদের কাছে আছে যে আমরা এই মাসের 5 তারিখে নির্বাচন হয়ে গেছে, 6 তারিখ বা 5 তারিখ রাত্রেবেলায় আমরা দেখে ফেলেছি নির্বাচনের ফলাফল কি হয়েছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, কিন্তু এখনও তিনি ক্ষমতা গ্রহণ করেননি। ক্ষমতা গ্রহণ করতে আরও 2 মাসেরও বেশি সময় রয়েছে। আগামী জানুয়ারি মাসের 20 তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করবেন একদম সরকারিভাবে। কিন্তু তার আগেই তিনি যে ভাষণটি দিয়েছেন, তার ইংরেজি ভাষণের যদি বাংলাটা আমরা অনুবাদ করি তাহলে এরকম দাঁড়ায় যে তিনি বলেছেন যে প্রথম দিন থেকেই আমরা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বহিষ্কার অভিযান শুরু করব। এই যে তার এই কথাটি, এই কথার প্রেক্ষিতে যেটা বললাম যে অনেকেই এখনই ঘর থেকে বের হচ্ছেন না, এক্ষেত্রে তার এই যে কঠিন যে বিষয়টি, আমাদের বাংলাদেশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষরা তারা কতটা ভয় পেতে পারে, তারা আদৌ কি কাদের ভয় পাওয়া উচিত বা কাদের ভয় পাওয়া উচিত নয়, এনফোর্সমেন্টের নিয়ে বা অবলম্বনে আপনি যদি এই বিষয়টি আলোচনা করেন, তাহলে অযথাই মানুষ প্যানিক হচ্ছে, ভয় পাচ্ছে, যাতে এই ভয় বা ভীতি থেকে বেরিয়ে এসে মানুষ একটু স্বাভাবিক জীবনে আসতে পারে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই, এটা আসলেই একটা ভয়ের বিষয়। আপনি যেভাবে বিষয়টি তুলে ধরেছেন যে ইলেক্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যেটা বলেছেন যে ডে 1 থেকেই উনি এনফোর্সমেন্ট করবে, ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট করবে। তো এখানে আসলে সর্বোপরি সব নন সিটিজেনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে। সো উনি যেটা বলছে যে ডিপোর্টেশন প্রসিডিংস এনফোর্সমেন্ট করবে, তো এনফোর্সমেন্ট কাদেরকে করবে? যাদের কিনা কোনো কেস নেই, যাদের অলরেডি ডিপোর্টেশন প্রসিডিংস আছে, ডিপোর্টেশন অর্ডার হয়ে আছে, মানে যাদের কোনো কেস নাই আমেরিকাতে এবং কোনো অন্যায় অপরাধের সঙ্গে জড়িত, তাদেরকে প্রায়োরিটি ধরেই কিন্তু ওইটাই তারা প্রসেসটা করবে। কিন্তু ইন জেনারেল যারা নন সিটিজেন আছে এখানে, যাদের কিনা কোনো না কোনো কেস পেন্ডিং আছে, তাদের কিনা আদালতে অথবা ইমিগ্রেশনে কোনো কেস এখনও পেন্ডিং আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, তাদেরকে বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কিন্তু এই এনফোর্সমেন্ট কিন্তু ট্রাম্প প্রশাসনের কিন্তু পূর্ববর্তী আরো 4 বছর আগেও কিন্তু সিমিলার ওয়ে 16 থেকে 2020 সাল পর্যন্ত ছিল। তারা কিন্তু সিমিলার ওই পলিসিটাকেই তারা আবার রিএনফোর্সমেন্ট করবে, ডে 1 থেকে তারা হয়তো বা কার্যকর শুরু করবে।
তারা যেটা বলেছে যে প্রসপেক্টিভ তারা যেই এনফোর্সমেন্টের যে ওয়েগুলো যে তারা ওয়ার্ক প্লেসে তারা হাজির হতে পারে, যেটা কিনা ওই পূর্ববর্তী 4 বছর আগেও কিন্তু করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে যেখানে 7-11-এ হানা দিয়েছে, বিভিন্ন ওয়ালমার্ট হানা দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তা হানা দিয়ে যারা আনলফুল, যাদের কোনো কাগজ পেপার নেই, তারা কাজ করছে, তাদেরকে কিন্তু ধরে তারা ডিপোর্টেশন প্রসিডিংসে দিয়েছিল এটা, এবং তাদেরকেই শুধুমাত্র তারা ডিপোর্টেশন প্রসিডিংসে এবং রিমুভ করার জন্য প্রক্রিয়া শুরু করেছিল যাদের কিনা কোনো কেস নেই আদৌ। কিন্তু যাদের কেস আছে, যারা কিনা স্টিল কেস পেন্ডিং, এনি কেস পেন্ডিং, ইমিগ্রেশন কোর্টে হোক, ইউএসসিআইসি হোক, তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই এটা তো পরিষ্কার একদম আপনি যেভাবে বলে দিলেন, অথচ মানুষ অনেক ভয় পাচ্ছে। তাহলে এক্ষেত্রে উনি বলছেন যে বছরে 10 লক্ষ অর্থাৎ 1 মিলিয়ন অধিবাসীকে তিনি বের করে দেবেন। তো এই হিসাবটা কিভাবে তারা করছে, যে কি পরিমাণ মানুষ অবৈধ আছে বা কি পরিমাণ মানুষ অপরাধের সঙ্গে জড়িত আছে, কি পরিমাণ মানুষের কাগজপত্র নেই, কিভাবে এটাকে তারা এই সংখ্যাটা উল্লেখ করছে? এটা তো আসলে ওরকম কোনো নির্দিষ্ট সংখ্যা মানে আমেরিকার সরকারের কাছেও নেই কি পরিমাণ মানে আনডকুমেন্টেড লোক আমেরিকায় আছে, সব ধারণা করে বলা হয় এখানে। তো বছরে আমার কাছে যেটা মনে হয়, বছরে যে এই নির্দিষ্ট সংখ্যক উনি রিপোর্ট করবে, আসলে কিন্তু এটা অনেকটা হয়েছে জারের মতো, ইন হচ্ছে আউট হচ্ছে। তো এটা একটা অনগোয়িং প্রসেস। আমেরিকার যে সাউদার্ন বর্ডার বলেন অথবা নর্দার্ন বর্ডার বলেন, এখানে আপনার এটা ইমিগ্রেন্ট লোকজন আসছেই, যে কোনো মনে করেন আপনার নিপীড়িত হয়ে হোক, ইকোনমিক কারণে হোক, এনভায়রনমেন্টের কারণে হোক, লোকজন কিন্তু এটা একটা যে সীমান্ত দিয়েও আসছে। আমাদের যে রেগুলার যে প্রসেস, যে বর্ডার চেকিং ছাড়াও এই যে যে আপনার বর্ডার রয়েছে, সেই বর্ডার দিয়ে কিন্তু লোকজন অনবরত আসছে। সেটার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে উনি প্রতি বছর করবে, কারণ ওইটা কিন্তু থামানোর আমার কাছে অ্যাজ এ ইমিগ্রেশন লয়ার এবং যে প্র্যাকটিক্যাল সেন্সে বলা যায় না যে উনি ফুল সিল করতে পারবে। উনি ওয়াল দিয়েছে, হয়তো আরও ওয়াল দিবে, আরও প্রোটেকশন দিবে, এতে করে কিছু হ্রাস পাবে, কিন্তু দেখা যাবে যে কিছু লোক আসছেই কোনো না কোনোভাবে, এবং সেটা কিনা অ্যাজ এ ইন্টারন্যাশনাল লকে সম্মান করেও কিন্তু ওনাকে কিন্তু এন্ট্রি দিতে হবে, যেটা অ্যাসাইলাম ল আছে, যেটা কিনা উনি যেটা আগের যেসব বিভিন্ন পলিসি যে মেক্সিকোতে লোকজন রাখবে, কিন্তু ওগুলো কিন্তু উনি ঢুকানোর জন্যই কিন্তু পলিসি। তার মানে কি কিছু লোক অলওয়েজ কিন্তু আমেরিকায় আসবেই ওই আনলফুল ওয়েতে। এক্ষেত্রে যেটা ভয়ের বিষয়, মানে আপনি যে বিষয়টা আলোচনা করলেন, এটা আমেরিকার একটা সিস্টেম, সব সরকারই করে থাকে। এখানে রিপাবলিকান ট্রাম্প বা ডেমোক্রেটিকের পার্টির বা আমাদের বাইডেন বর্তমান প্রেসিডেন্ট আছেন, তারাও যে করছে না তা তো নয়। আমরা যদি ইতিহাস খুঁজি তাহলে দেখা যাবে যে প্রেসিডেন্ট ওবামার সময় সবচেয়ে বেশি ডিপোর্ট হয়েছিল, সবচেয়ে ডিপোর্টেশন হয়েছিল প্রেসিডেন্ট ওবামার সময়। সুতরাং এটা একটা নর্মাল প্রসেস, যেটা হচ্ছে কিন্তু প্রচুর প্রচুর পরিসংখ্যান হিসাব করলে দেখা যাবে যে ট্রাম্প প্রশাসনের মধ্যে তারা কিন্তু লোকজন রিমুভ করেছে যাদের কিনা এখানে কোনো কেস পেন্ডিং নেই অথবা তাদের ফাইনাল ডিপোর্টেশন অর্ডার ছিল, এবং যারা কিনা উইদাউট এনি পেপার তারা এখানে অবস্থান করছে, তাদেরকে কিন্তু তারাও এই বাইডেন প্রশাসন রিপোর্ট করেছে। এক্ষেত্রে যে ভয়ের যে কারণটি হয়ে দাঁড়াচ্ছে, যে এবারকার নির্বাচনে আমাদের এই প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিধস বিজয় পেয়েছেন। কংগ্রেসের দুটো কক্ষ অর্থাৎ সিনেট এবং হাউস, দুই জায়গায় তার অ্যাবসলিউট মেজরিটি রয়ে গেছে, বিচার বিভাগ তার হাতে রয়ে গেছে, প্লাস তিনি নিজে। এই যে 4টি প্রতিষ্ঠানই তার হাতে থাকার কারণে, এবং তিনি যেহেতু একটু সবসময় নির্বাচনী তার ইশতেহারে বা নির্বাচনী প্রচারণায় তিনি বলে আসছেন, বিশেষ করে ইমিগ্রেশনের বিষয়টি নিয়ে, আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি কাজ করছেন, উনি জন্মসূত্রে নাগরিকতাও বাতিল করতে চান? তো এক্ষেত্রে তো কনস্টিটিউশন সংশোধন না করে কি এটি সম্ভব হবে? বা এক্ষেত্রে যাদের বাবা মায়ের দেখা যাচ্ছে যে সিটিজেন নন বা কাগজপত্র হয়নি, তাদেরকেও থাকতে দেওয়া হবে না, এটার ব্যাপারে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এই বিষয়ে আপনার কি পরামর্শ? হ্যাঁ, এই জিনিসটা খুবই ভালোভাবে প্রচার পাচ্ছে যে জন্মসূত্রে যে বিধানটি রয়েছে সেই বিধানটি ট্রাম্প প্রশাসন বাতিল করে দিবে, এবং উনি নিজ মুখেও বলেছে, আগেও বলেছে, এখনো বলছে, এবং সেই জিনিসটাও কিন্তু মিডিয়াতে বেশ ভালো করেই ফলা হচ্ছে। তবে এই বিষয়ে আমার মতামত হলো,
জন্মসূত্রে যে নাগরিকত্বের যে বিধান সেটি হচ্ছে আমরা সবসময় শুনি যে 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা আপনার ইন্ট্রোডিউস করা আছে এবং অথবা লিগ্যাল ইন্টারপ্রিটেশন করা আছে ওইটার মাধ্যমে। তো অ্যামেন্ডমেন্ট যখন বলা হয় সেটা কিন্তু সংবিধানের একটা অংশ, আর সংবিধানের অংশ যদি পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই 2/3 মেজরিটি লাগবে হাউসের এবং আপনার সিনেটের। হ্যাঁ, সিনেটের। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের সেই এইটা করতে পারবে। বাট যেহেতু আপনি বলছেন যে এখন আপনার কংগ্রেসের মোটামুটি তার মেজরিটি আছে এবং এই সুপ্রিম কোর্টও তার হাতের মধ্যে আছে, সেক্ষেত্রে হয়তোবা কিছু ইমিগ্রেশন লর কিন্তু তারা পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। এক্ষেত্রে আরও একটি যে বিষয়টি সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশে গত বছরে 13,000-এর উপরে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে। এক্ষেত্রে অনেকেই পড়াশোনা করার পরে এখানে থেকে যেতে চান, তারাও অনেকেই আশঙ্কিত আছেন যে তাদের জীবনটা গড়ার ক্ষেত্রে এখানে নানান সুযোগ সুবিধা আছে, প্রক্রিয়াও আছে, প্রসেসও আছে। সেক্ষেত্রে তাদের কি হতে পারে, এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলে তারা কি আদৌ থাকতে পারবে কিনা, পড়াশোনা শেষ করে চলে যেতে হবে, এই প্রশ্নটি আপনার থাকবে। তবে আমরা একটু টেলিফোনে যেতে চাই, অনেক দর্শক অপেক্ষা করছেন, ফোনগুলো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জর্জিয়া থেকে বলতেছি। আমার একটা ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন ছিল। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি 2022 সালে। আমি গ্রিন কার্ড হোল্ডার। 2024 জানুয়ারিতে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। তো তারা ইমেল দিয়েছিল যে ইন্টারভিউ ডেট করে তারা ফার্দার ইমেল দেবে। তারপরে আর কোনো কিছু তারা জানায়নি। এখন কি আমার কিছু করার আছে এই ক্ষেত্রে? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে সিটিজেন নিয়ে। সিটিজেন, আমার এক বোন অ্যাপ্লাই করেছে সিটিজেনের, কিন্তু ওর একটা শপলিফটিং এর একটা কেস আছে। তো ওইটা ও ওইখানে। হ্যালো, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত কেটে গেছে। তো যে প্রশ্নটি, হ্যালো, যেটা প্রথম প্রশ্ন ছিল সেটার আমরা উত্তর দিচ্ছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। ঠিক আছে, আমি পরবর্তী প্রশ্ন চেষ্টা করব ধারণা দেওয়ার জন্য। প্রথমে উনি যেটা করেছে, উনি গ্রিন কার্ডধারী এবং উনি হাজব্যান্ডের জন্য আবেদন করেছে 2022 সালে উনি আবেদন করেছে। সেই ক্ষেত্রে এতদিনে হয়তো বা ওনার ইন্টারভিউ চলে আসার কথা, বাট স্টিল উনি বলছেন যে ডিকিউ হয়ে গিয়েছে। তবে যে কোনো সময় উনি ইন্টারভিউ পেতে পারে, যেটা এখন যেটা আপনার এই F2A ক্যাটাগরি যে এটা, কিন্তু এখন এটা প্রায়োরিটির মধ্যেই আছে 22 সালে যেটা উনি করেছে। আর যেটা উনি যেটা বলেছে যে ওই আরেকটি যে ওনার সিস্টারের ক্ষেত্রে সিটিজেনশিপ আবেদনের ক্ষেত্রে, সেটি হচ্ছে শপলিফটিং। এখানে ক্রাইমের বিষয় চলে আসে। আপনি যদি কেউ যদি সিটিজেন হতে চায়, তার যদি পূর্ববর্তী 5 বছরের মধ্যে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে কিন্তু সিটিজেনশিপ পেতে অবস্টাকল হতে পারে। কারণ সেক্ষেত্রে যে গুড মোরাল ক্যারেক্টার, সেটার ক্ষেত্রে কিন্তু একটা আপনার বার ইম্পোজ হতে পারে সেখানে। তো সেখানে যদি এই শপলিফটিংয়ে যদি অপরাধটা যদি 5 বছর আগে হয়, দেন ইট ইজ ফাইন। আর যদি 5 বছরের মধ্যে হয়, এটা যদি স্টিল উনি যদি কনভিক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে ওনার সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে অথবা এডিশনাল কিছু প্রুফ দেওয়া লাগতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। ফেসবুকে জেনিফ হাসান এবং আখতার হোসেন মাহমদ দুজনই প্রশ্ন রেখেছেন যে আমরা কি ভয় দেখাচ্ছি না। আমাদের কাছে এরকম প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর মানুষ ফোন করছে। যেহেতু আমাদের একটি মিডিয়া, এটা আমাদের কাছেই প্রশ্ন আসবে। আপনার কাছে কজন মানুষ যায় আমরা জানি না, তবে এই ধরনের আসছে বলেই এবং ভয় দেখানো নয়, বরং ভয় থেকে বের করে আনার জন্যই আমাদের এই অনুষ্ঠান। সেটা নিশ্চয়ই আলোচনার মধ্য দিয়েই বুঝতে পারছেন যে এই ধরনের যেহেতু প্রশ্ন আছে, সুতরাং একজন অ্যাটর্নি বা যিনি কাজ করেন, একজন আইন বিশারদের মুখ দিয়েই আমরা বলতে চাই যে এটা ভয় দেখানো নয়, মানুষকে ভয় থেকে বের করে আনার চেষ্টা। তারপরেও আপনারা বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আবার টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম কাউসার। আমি মিশিগান থেকে বলছিলাম। আপনার 2024 সালের ফেব্রুয়ারিতে আমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করছিলাম, আপনার 3 বছরের বাচ্চা। তো আমার ওয়াইফ আপনার এপ্রিলে ইন্টারভিউ দিয়ে দিতে আপনার, কিন্তু বাচ্চার বয়স 3 বছর। এখন অ্যাপ্রুভালটা পাইতে কতদিন লাগতে পারে আমার বাচ্চা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যদি সিটিজেন হয়ে থাকে, সাধারণত আপনার 6 থেকে 7 মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যায়। আর উনি যদি গ্রিন কার্ডধারী হয়, তাহলে হয়তো আরও
বেশি সময় লাগতে পারে, 1-1.5 বছরের মতো লাগে বোধহয়। অনেক ধন্যবাদ জনাব কাউসার সাহেব। যেহেতু আপনি শুধু সময়ের ব্যাপারটাই জানতে চেয়েছেন, মোটামুটি ভাবে বলে দিলাম যে যদি আপনি সিটিজেন হন 6-7 মাস, আর যদি গ্রিন কার্ডার হয়ে থাকেন আপনি, তাহলে একটু বেশি সময় লাগবে। আপনার টেলিফোনের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি আলিয়া বলছি আলমাস থেকে। আমার কিছু কোশ্চেন আছে মাসুদুর রহমানের সাথে, আমি বলতে পারি? জি নিশ্চয়ই। জি আচ্ছা, ওকে। আমার আম্মু 2017 সালে আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছিল, তখন তিনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন। তো তারপরে কোভিড অনেক কিছু এবং অ্যাড্রেস চেঞ্জও হয়েছে, এরপর থেকে আর কি আসলে কোনো রেসপন্স বা কোনো কিছু লেটার মিসিং আমরা কোনো কিছু পাইনি। তো আমরা এখন ট্রাই করছি, লাস্ট টাইম ট্রাই করেছিলাম ইউএসসিএস এর সাথে কানেক্ট করার জন্য, কিন্তু রিসিপ্ট নাম্বার ছাড়া কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না, এবং এটা অলমোস্ট 7 বছর হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে কি করতে পারি? আপনার আম্মুকে এর মধ্যে কি এখন আমার আম্মু সিটিজেন হয়ে গেছেন? জি জি, এখন আমার আম্মু সিটিজেন হয়ে গেছেন এই বছর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজ। না, উনি যে বলে কিছু পায়নি, কিছু পায়নি, কিন্তু যদি 17 সালে আবেদন করে থাকে, অবভিয়াসলি একটা রিসিপ্ট নোটিশ পাওয়ার কথা ইউএসসিআইএস থেকে। তো সেক্ষেত্রে উনি যদি ওটা নাও পায়, উনি যদি চেক দিয়ে থাকে ব্যাংক থেকে, সেই বয়ের চেকটা যদি উনি নিতে পারে, চেকের পিছনেও কিন্তু রিসিপ্ট নোটিশ থাকে। আর ইউএসসিআইএস ফোন করলে নাম, ডেট অফ বার্থ ইনফরমেশন দিলে তারাও কিন্তু এই রিসিপ্ট নম্বর প্রোভাইড করে থাকে, রিসিপ্ট নাম্বার। আর সেটিও যদি না পায়, তাহলে লোকাল অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে ওনাদেরকে। এটাই মোটামুটি আপনার জন্য করণীয় লেয়া। সুতরাং আপনাকে যেভাবে পরামর্শ দিলেন, আপনি সেভাবে কাজ করে দেখুন, হয়তো নিশ্চয়ই কোনো সংবাদ বা ইনফরমেশন আপনি পাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি নিউইয়র্ক থেকে আব্দুল বলছিলাম। জি। তো আমার খালা ইউএস সিটিজেন, এখন আমি একজন অ্যাসাইলাম প্রার্থী। তো আমি যদি আমার খালার জন্য, আমার মায়ের জন্য আমার খালার মাধ্যমে অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাসাইলামে কোনো প্রবলেম হবে কিনা, আর আমার কি কি ডকুমেন্ট লাগতে পারে আমার মায়ের যদি অ্যাপ্লাই করি আমার খালার মাধ্যমে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজ। ধন্যবাদ ওনাকে। ওনার যদি ওনার খালা মানে সিবলিংস ক্যাটাগরিতে আবেদন করে, মায়ের জন্য, ওনার মায়ের জন্য, সেক্ষেত্রে ওনার অ্যাসাইলামে কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই এখানে। উনি ওনার কেস ওনার মতোই চলবে। আর সেক্ষেত্রে ওনার খালা ওনার মায়ের জন্য আবেদন করলে অবভিয়াসলি ওনার মায়ের বার্থ সার্টিফিকেট নাম্বার 1 ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এছাড়াও যদি ওনার মায়ের আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং সন্তানদের বার্থ সার্টিফিকেটটাও প্রোভাইড করতে পারে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কি কি লাগবে বা কোনো অসুবিধা হবে কিনা বিষয়টি আপনি নিশ্চিত হয়েছেন, আশা করি বুঝতেও পেরেছেন এবং খুশিও হয়েছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম ফখরুল ইসলাম। জি। আমার কোশ্চেনটা হলো যে ইমিগ্রেশন বিষয় নিয়ে। আসলে আমরা তো বাই রোডে বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকেছি। জি। তো আমাদের এই বিষয়ে আমাদের কোনো হ্যাপেন্ড হবে কিনা, যে ট্রাম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আর কি? না, আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? আসলেন তো, কি অবস্থায় আছেন আপনি? আমার এখন এসালাম চলমান আছে, যেমন কি আমার তো এসালাম ডিনে হয়ে গেছিল, রিমুভাল। এখন বর্তমানে আমি আপিল করে রাখছি। তো এটাতে আমার কোনো হ্যাপেন্ড হবে কিনা, যে ট্রাম্পের যে নির্দেশনা যেগুলো আছে আর কি? অনেক ধন্যবাদ ফখরুল সাহেব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। একজন দর্শক প্রশ্ন করেছে, আমরা ভয় লাগাচ্ছে। হ্যাঁ, ভয় লাগাচ্ছে। এই যে এটা তার কোনোভাবেই আমাদের উদ্দেশ্য হতে পারে না। আমরা টিবিএন কর্তৃপক্ষ এবং আমরা যারা লয়াররা যারা এখানে আসি, অবশ্যই আমরা আমাদের যে কমিউনিটির লোক, যেটা আমরা বাংলা ভাষায় কথা বলি, বাট আমরা এখানকার লাইসেন্স অ্যাটর্নি। সো এটা একটা আমাদের কমিউনিটির জন্য বলবো যে ব্লেসিং, যে মানে আমরা এইভাবে পরামর্শ দিচ্ছি, হ্যাঁ, যে ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমরা যে লোকাল ইমিগ্রেশন লটা আমরা জানি, সেই জন্য আপনি এখানে আসা। এবং আসলেই দর্শকদেরকে ভয় লাগানোর কিছু নাই, যে আসলে সঠিক তথ্যটা কি
এখানে, কারণ হচ্ছে যে মিস ইনফরমেশন যাচ্ছে প্রচুর। কারণ আপনি যেটা বললেন যে ওইটা আসলে মিস ইনফরমেশনের কথা বলেছেন, যে বলেছে যে ডে 1 থেকে সবাইকে রিমুভ করে দিবে যারা নন সিটিজেন। তো এখানে তো আমরা কমিটির মধ্যে আমরা সিটিজেন এবং গ্রিন কার্ড ছাড়াও নন সিটিজেন প্রচুর আছে, যারা নতুন লোক আসছে এবং নতুন কেস ফাইল করছে, সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কিন্তু ক্লাসিফিকেশন হচ্ছে না যে কে আতঙ্কের বাইরে এবং কে আতঙ্কের মধ্যে। সেটাই, এটাতে এখনো জানি না, কিন্তু আমরা এখানে আজকে বসা এবং আশা করি দর্শকরা আমাদের মেসেজটি পরিষ্কারভাবেই পাবে। এখানে হচ্ছে যাদের কেস পেন্ডিং আছে এবং তাদের ভয়ের কোনো কারণে নেই, যারা কিনা আনপ্রোটেক্টেড, ইমিগ্রেশন কোনো লয়ারের সাথে তাদের কোনো কানেকশন নেই, তাদের কোনো কেস নাই, অথবা যে ভাই যে প্রশ্ন করলো যে আমার কেসটা ডিনাই হয়ে গেছে, আমি আপিল করেছি, উনি রাইট ডিসিশন নিয়েছে, একটা লয়ার ধরে আপিল করে আছে, মানে একটা আমব্রেলার মধ্যে ডিউ প্রসেসের মধ্যে আছে, যে আমরা 5th অ্যামেন্ডমেন্টের ডিউ প্রসেস, এই ডিউ প্রসেস শেষ হওয়ার আগ পর্যন্ত ওনাকে এক চুলো কেউ লড়াতে পারবে না। কারণ দিস ইজ দ্য রুল অফ ল এই কান্ট্রি। এই কান্ট্রিতে প্রতিটা যখন একটা লোক যখন এই ল্যান্ডে চলে আসে, ফুল ইউএস কনস্টিটিউশনের কিন্তু ফুল প্রোটেকশন তার উপর অ্যাপ্লাই হয়। ইভেন আপনি চিন্তা করে দেখেন যে আমাকে বের করে দিবে, এই যে একটা নন সিটিজেন যাদের কোনো কেস টেস নাই রিমুভ করে দেবে, যে তাকে ডিটেনশনে আটকায় রাখলো, হ্যাঁ, তাকে কিন্তু সুপ্রিম কোর্টের ল অনুযায়ী not more than 6 months you cannot have it in the detention without any আপনার কোনো অ্যাক্টিভিটি ছাড়া। যে মনে করলো যে আমি পাসপোর্ট বানাতে পারছি না, আমি কনসুলার অফিসে যোগাযোগ করলাম, আইস অফিস বললো তাকে আমি 6 মাস 1 বছর আটকে রাখলাম, নো, সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার নির্দেশনা আছে, যদি 6 মাসের মধ্যে ব্যর্থ হও তাকে দেশে ফেরত পাঠাতে, ইউ হ্যাভ টু রিলিজ হিম। তাহলে চিন্তা করে দেখেন যে কত প্রোটেকশনটা এখানে দেওয়া আছে। এই প্রোটেকশনগুলো কারো পক্ষে নেওয়া সম্ভব নয়। আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার পক্ষে এই প্রোটেকশনগুলো আমাদের জনগণ থেকে নেওয়া সম্ভব নয়। অতএব যারা ইমিগ্রেশন লয়ারের সাথে আছে, ভালো লয়ারের সাথে যুক্ত আছে এবং তারা কোনো একটা প্রসেসিংয়ের মধ্যে আছে, দে ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অরি অ্যাবাউট দিস প্রসেস, তারা নিশ্চিত থাকতে পারে এখানে। আবার এখানে আরেকটু মজার ব্যাপার হচ্ছে সেঞ্চুরি সিটি বলে কথা, যেটা আসবে এখন মিডিয়াতে আপনারা দেখবেন যে সেঞ্চুরি সিটি অলওয়েজ সেঞ্চুরি সিটি, এবং প্রেসিডেন্টের মুখেও আসবে সেঞ্চুরি সিটি আমি ফান্ড বন্ধ করে দেবো। এটা একটা ফাইট শুরু হবে। এই যে আমরা নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, অনেকগুলো সিটি যারা আছে, ব্লু স্টেট যেসব কান্ট্রি আছে, যেসব সিটিগুলো, ওগুলো সেঞ্চুরি সিটি বলা হয়। কারণ হচ্ছে কি, এই সেঞ্চুরি সিটিগুলো ইমিগ্রেন্টদেরকে প্রোটেকশন দিয়ে থাকে, তাদের সুবিধা দিয়ে থাকে। আনলফুল উইদাউট আনপ্রোটেক্টেড কোনো ইমিগ্রেন্ট থেকেও থাকে, তাদেরকে এনফোর্সমেন্ট করার ফেডারেল এজেন্সির খুব কমই সুযোগ পাবে যদি সেঞ্চুরি সিটি বলে যে আমরা কোনো কোঅপারেশন করব না। তো এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব একটা শুরু হবে ফিউচারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ফখরুল সাহেব, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আপনার কোনো চিন্তা বা কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনি সঠিক রাস্তাতেই আছেন। সুতরাং আপনি আইনের ভেতরে যেহেতু আছেন, সেখান থেকে আপনাকে বের করা অত সহজ ব্যাপার নয়। এবং এ প্রেক্ষিতেই ফখরুল সাহেবের এই টেলিফোনের প্রেক্ষিতে জেনিভ হাসান, যিনি আমাদের ফেসবুকে লিখেছেন, আক্তার সাহেব, তাদেরকে বলতে চাই যে আমরা যে কথাটি বলেছিলাম সেটি দেখুন সঠিক প্রমাণ হলো। মানুষ যে ভয় পাচ্ছে, সেই ভয় থেকে বের করে আনার জন্যই পরামর্শ দেওয়া হলো। আমরা মানুষকে ভয় দেখাচ্ছি না। TVN 24 কখনই মানুষকে ভয় দেখানো তো দূরের কথা, মানুষের সব সময় পাশে ছিল, আছে এবং থাকবে। মানুষের বা আমাদের কমিউনিটির কল্যাণে সবসময় TVN পাশে ছিল, আছে, আবার থাকবে, কথাটি বারবারই বলছি। সুতরাং আপনি জেনিভ হাসান অনেক প্রশ্ন করেন, আমার যতদূর নাম আপনার মনে পড়ে বিভিন্ন বিষয়ের উপরে আপনি এই প্রশ্ন করেন, এবং আমার ধারণা আপনি এই ধরনের পেশার সঙ্গে জড়িত আছেন। আপনি জেনে নেন যে আমাদের কাছ থেকে যে আমাদের মতামতটা নিয়ে নেন, আপনি হয়তো জানেন কিন্তু আমাদের মতামত বিভিন্ন আমাদের অ্যাটর্নির কাছ থেকে মতামত নিয়ে নেন। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন ঠিক নয়। এবং আমি যে কথাটি বলেছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষণটি দিয়েছে সেটি আপনি শুনে দেখুন, যেটা বাংলা অর্থ করলে ঠিক এটাই দাঁড়ায়। সুতরাং এটা ভয় দেখানোর জন্য, ভয় থেকে বের করে আনার জন্যে, যেমন ফখরুল সাহেব ভয় পাচ্ছিলেন, সেখান থেকে তাকে আমরা টেনে বের করে আনলাম যে ভয়ের কোনো কারণ নেই। আমার অ্যাটর্নি আজকের অতিথি, তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে উনি আইনের পথে আছেন, ভয়ের কোনো কারণ নেই, উনি নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে এখানে যতক্ষণ পর্যন্ত না ওনার এই মামলাটি শেষ না হবে, ওনার বিপক্ষে যতক্ষণ পর্যন্ত না যাবে, ওনার ভয়ের কোনো কারণ নেই। সুতরাং TVN কখনই মানুষকে ভয় দেখায় না, বিষয়টি আবারও বললাম আপনাকে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি মেরিল্যান্ড থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে
জি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি গত বছর ডিসেম্বর মাসে B1 B2 ভিসায় আমার ওয়াইফ এবং বাচ্চা সহ এসেছি আমেরিকাতে। এখন এই বছরের ডিসেম্বরের 1 তারিখে আমার বাবা মার আমেরিকান এম্বাসিতে ইন্টারভিউ আছে বাংলাদেশে, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের কি কোনো সমস্যা হবে কিনা? যদিও আমরা এখানে অলরেডি অ্যাসাইলাম ফাইল করেছি, কিন্তু অ্যাসাইলামের মেইন অ্যাপ্লিকেন্ট হচ্ছে আমার ওয়াইফ, ঠিক আছে? আর আমি আমার আব্বা আম্মাকে বলেছি যে আমার ব্যাপারে কোনো কিছু না বলা হয়। এটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আমার যে আমি অলরেডি যেহেতু অ্যাসাইলাম ফাইল করেছি, আমার সামনের মাসে আমার ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটির মানে ফাইল করার ডেট, কিন্তু আমি ফাইলটা করেছিলাম অ্যাসাইলামটা ম্যানুয়ালি। আমি কি এখন অনলাইনে কি সোশ্যাল সিকিউরিটি আর ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আমার প্রশ্ন করার জন্য। না, যখন কোনো অ্যাপ্লিকেন্ট এমবিসিতে ভিসার জন্য যাবে, অবশ্যই ওনার ফ্যামিলি ইনফরমেশন কারা থাকে অবভিয়াসলি কনসুলার অফিসের কাছে ওটা থাকবে। উনি যদি হাইড করতেও যায় অথবা এটা চলে আসতে পারে, তো সুতরাং এটা না করাই উত্তম। রাইট, ওনাদেরকে সতর্ক থাকতে হবে কি ইনফরমেশন অফিসারকে দিবে, কি ইনফরমেশন দিবে না সেই বিষয়ে। আর ওয়ার্ক পারমিট, হ্যাঁ, উনি অনলাইনেও করতে পারে, যেটা ওয়ার্ক পারমিটের সিস্টেম আছে সেটা উনি অনলাইনেও সাবমিট করতে পারেন। আপনার প্রশ্নের হয়তো উত্তর পেয়েছেন, তবে আমরা একটা জিনিস সবসময় বলি যে আমেরিকার সিস্টেম এবং ইনফরমেশন যে পদ্ধতি, এটা এত স্ট্রং যে আপনি কিন্তু কোনো কিছু গোপন রাখতে পারবেনই না। সুতরাং যে কথাটি আপনি বললেন যে আপনার বাবা মা যখন ইন্টারভিউ দিতে যাবে ডিসেম্বর মাসের 1 তারিখ না কয় তারিখ বললেন, তো সেই তারিখে যদি এই আপনার প্রসঙ্গ আসে এবং যদি মিথ্যা বলা যায় না, সেক্ষেত্রে মিথ্যা বলার অপরাধে আপনার বাবা মাকে যদি ভিসা দেওয়ার ইচ্ছাও থেকে থাকে এবং সেটা যদি ধরা পড়ে, সেটা কিন্তু নাও পেতে পারে। সুতরাং কোনো কিছু হাইড করবেন না। বাবা মা বলবে হ্যাঁ আমার ছেলে মেয়ে গেছে ওখানে, আমার ছেলে গেছে, আমার ছেলের ওয়াইফ তার জন্য অ্যাসাইলাম সিক করেছে, মেইন অ্যাপ্লিকেন্টটা তা আপনার ওয়াইফ, সেটা বলবে। ওরা এই সত্যটাকে যদি এটা অন্যায় হয়ে থাকে মনে করে, আমি বলছি না, কিন্তু সত্য বলার কারণে আপনার ভিসাটা হয়তো দেবে, কিন্তু যদি হাইড করেন সেক্ষেত্রে দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু না দেওয়ার সম্ভাবনা হতে পারে। এটা হতে পারে, এটা আমরা অ্যাজাম্পশন বলছি আর কি। তবে যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে কোনো কিছু হাইড করবেন না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ ভাইয়ের কাছে একটা আমার প্রশ্ন ছিল। সেটা হলো যে কিছুদিন আগে যে বাইডেন একটা ঘোষণা দিয়েছিল যে যারা 10 বছর এখানে আছে তাদের কি করার জন্য, তাই না? ওটা অনেকেই অ্যাপ্লিকেশনকে ফিঙ্গারপ্রিন্টও দিয়ে ফেলছে। ওদের জন্য কি হবে এখন? ওটা কোনো ধারণা ওনাদের কাছে, মাহফুজ ভাইয়ের কাছে আছে কিনা সেটা জানার জন্য। অবশ্যই আছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, ধন্যবাদ ওনাকে। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় রেজ করেছে। পিআইপি যেটা চালু করেছিল গভর্নমেন্ট, চালু করার সাথে সাথেই তো এটার এগেনস্টে আপনার লসুট হলো, ফেডারেল কোর্টে সেটা গেল। সেখানে আপনার ইনজাংশন ছিল যে এটা আপনার অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য, কিন্তু যেটা যেভাবে আদালত থেকে ইনস্ট্রাকশন দিল সেটা হচ্ছে সম্পূর্ণ তখন টেম্পোরারি বন্ধ করেনি, বললো যে তোমরা কেস নিতে পারবা কিন্তু এটাকে রিভিউ করতে পারবা না। মানে আবেদন নিতে পারবে, সেখানে আবেদনের ডেটও বাড়িয়েছিল। রাইট, সেই ক্ষেত্রে সবাই করলো কি আপনার ফি জমা দিল, আবেদন করলো এবং লয়ারকে পয়সা দিল, সব করলো এবং সবাই ওয়েট করছে যে কি রেজাল্ট আসে। কিন্তু আনফর্চুনেটলি এখন গভর্নমেন্টও চেঞ্জ হলো এবং পাশাপাশি ফেডারেল কোর্ট থেকে রায় দিল যে এটা বাতিল, যেটা মানে আপনার আইনসম্মত নয়। প্রেসিডেন্টের যেই অর্ডারটা কিন্তু সেটা রায় দিয়েছে, কিন্তু ট্রাম্পের নমিনি জাজই কিন্তু এটা আপনার হাতে পড়েছিল, সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে এখন সিমিলার টাইপের অর্ডার কিন্তু বারাক ওবামাও দিয়েছিল, যেমন প্রভিশনাল ওয়েভার ছিল, সেটা কিন্তু সিমিলার টাইপের ওয়েভার। ডেকা সিমিলার টাইপের যে এক্সিকিউটিভ অর্ডার, মানে পলিসি চেঞ্জ করে যেটা তারা ইমিগ্রেশন লকে তারা পরিবর্তন করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা যে জাজ থেকে অর্ডার দিয়েছে এটা বাতিল, এখন যে 30 দিন সময় আছে, এখন কথা হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যে এখন যে ট্রানজিশন গভর্নমেন্ট, তারা কি আপিল করে কিনা সেটা। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা আপিল করার সম্ভাবনা খুবই কম। যখন এটা আপিল অনেক সময় লাগে, ফাইনালাইজ হয়ে যাবে, তখন দেখার বিষয় যে ইউএসসিআইএস তারা কি পলিসি অবলম্বন করে, তারা কি নির্দেশনা দেয়, সেটার জন্য আমরা আপাতত ওয়েট করছি।
তো তার মানে আপনি যেটা বলছেন যে আদালত যদিও এখন এটা বাতিল করেছে, তাহলে পুরোপুরি বাতিল হয়ে যায়নি বলা যেতে পারে। আপিলের যে টাইম ইউএসসিএস এর সিদ্ধান্তের, হ্যাঁ না, আপিলের টাইম রয়েছে, গভর্নমেন্ট সেটা এই যে বর্তমান গভর্নমেন্ট তারা আপিল করে কিনা সেটা দেখার বিষয় কি 30 days এর মধ্যে, এরপরে ইউএসসিএস ফাইনাল কি পলিসি মেক করে সেটা দেখার বিষয়। তাহলে আমরা যদি ধরে নেই যে এখানে তো হাজার হাজার মানুষ আবেদন করেছে এবং তারা 500-র উপরে 538 বা সামথিং এরকম ডলার দিয়ে আবেদন করেছে, এটা তো নন রিফান্ডেবল ফান্ড তারা কালেকশন। হ্যাঁ, তো এই টাকাটা তো তারা আর ফেরত পাবে না, যেহেতু এটা তো এখন দেখার বিষয় তারা কি ধরনের পলিসি নেয়, যে নতুন কোনো পলিসি নেয় কিনা ইউএসসিএস। এটা তো তাদের এজেন্সির একটা দায়বদ্ধতা রয়েছে, যে টাকাগুলো নিয়েছে, এই অ্যাপ্লিকেশনগুলো নিয়েছে, তারা কিভাবে তারা লোকগুলো এমনিতেই কাজ নেই বা নেই, দীর্ঘদিন ধরে অসুবিধার মধ্যে আছে, তার মধ্যে এতগুলো পয়সা তারা নিচ্ছে, এটা কতটা নৈতিকতার পরিপন্থী হবে কিনা সেটাও তো দেখার বিষয়। 30 days এর মধ্যে আমরা কোনো নির্দেশনা পাবো ইউএসএস থেকে, আশা করা যায়। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে বুঝতেই পারছেন যে যেটা প্রেসিডেন্ট বাইডেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই 10 বছরের যে সমস্ত এক নাগারে যারা মানুষ ছিল এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না, তারা এখানে বিয়ে করেছেন একজন সিটিজেনকে, সুতরাং এটা অনেকেই আশার আলো দেখেছিল, প্রচুর মানুষ আশার আলো দেখেছিল। কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে যে যেহেতু এটা সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত এটাকে বাতিল করেছে, এখন ইউএসসিআইএস কী করে মাসখানেকের মধ্যে বোঝা যাবে, এটাই সর্বশেষ পরিস্থিতি ছিল। আর অনেকেই আমাদের দর্শক টেলিফোনে আছেন, আপনাদের সবার প্রশ্নেরই উত্তর দেব, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনাদের টেলিফোনগুলো নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে অনেকেই অপেক্ষা করছেন টেলিফোনে, আমরা তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাবুল তালুকদার বলছিলাম বাফলো থেকে। আমি অ্যাটর্নি মাহফুজ সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল আমার। বলুন। আমি বিজেডি আসছি 2016-তে, এখানে এসে অ্যাসাইলাম করছিলাম। তো সোশ্যাল আমি পাইছি, সবই ওয়ার্ক পারমিট পাইছি, কিন্তু আমাদের প্রসেসিংটা এখনো কোনো ডাকে নাই বা কোনো একবার আমাদের হিয়ারিং হয়নি। আমাদের এইগুলা কিভাবে কি প্রসেসিং, এই ব্যাপারে কিছু বলবেন? শুনতেছি নাকি 19 সাল 18-16-তে 19 সাল পর্যন্ত সবার অ্যাসাইলামের ফাইলগুলা নাকি আটকানো, ওইগুলা কি ওপেন হবে নাকি আমাদের প্রসেসিংটা কি করতে হবে আমাদের, এই ব্যাপারে একটু পরামর্শ করলে একটু খুশি হব। অনেক ধন্যবাদ জনাব বাবুল। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছে সেটা আসলে যে বর্তমান যে কামিং যে অ্যাডমিনিস্ট্রেশন ওটার সাথে কিন্তু কানেক্টেড, হ্যাঁ। কারণ হচ্ছে 16-17 সালের যে কিছু একটা বিগ একটা বাঞ্চ অফ অ্যাপ্লিকেশন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বলা যায়, যে 1 লক্ষ থেকে আমার মনে হয় 3 লক্ষ অ্যাপ্লিকেন্ট কিন্তু তারা আটকা পড়ে গিয়েছিল। কারণ পড়েছিল হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের যে তখন বিগত ট্রাম্প প্রশাসনের যে ছিল যে পলিসি, তারা পলিসি বারবার চেঞ্জ করছে, এটা করবে এইসব করতে গিয়ে তারা অ্যাসাইলামের উপর হাত দিল, যেটা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, যেটা অ্যাসাইলাম অফিসে অ্যাপ্লিকেশন পড়ে তারপরে তারা হচ্ছে ইন্টারভিউ শিডিউল করে। এমনিতে অ্যাসাইলামের যে রুল সেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করার 21 দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউতে ডাকার কথা অ্যাসাইলামের, যেটা হচ্ছে যে জেনারেল সাধারণ নিয়ম। হ্যাঁ, কিন্তু সেটি হচ্ছে যেটা কিনা আপনার এই ট্রাম্প 17 সালে যখন ক্ষমতায় আসলো, প্রচুর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পড়া শুরু হলো। তখন দেখা গেল যে কি ওই পলিসি তারা মেনটেন করতে পারছে না, তারা বিহাইন্ডে চলে গেল 1 বছর 2 বছর এরকম। তখন করলো কি যে ওই সেই সময়কার ট্রাম্প প্রশাসন করলো কি যে ওকে, আমরা এখন স্টপ হিয়ার, যারা এই পর্যন্ত যারা আবেদন করেছে 2 লক্ষ 3 লক্ষ, উই স্টপ দেম, উই হোল্ড দেম। আজকে থেকে যারা আবেদন করবো তাদেরগুলো আমরা 21 দিনের মধ্যে ইন্টারভিউ করবো। সেটা করলো কি 18 সালের জানুয়ারি, লাস্ট কাম ফার্স্ট সার্ভিস হয়ে গেল। এখনো সেই পলিসি এখনো সেটাই কিন্তু বিদ্যমান, যার ফলে দেখা গেল কি ওগুলো মানে লাস্ট কাম ফার্স্ট কাম সার্ভ করার পরে যদি তাদের হাতে কোনো সময় থেকে থাকে তাহলে তারা পিছন থেকে 1-2টা টানবে। তো ওনার অবস্থা হচ্ছে যে ওখানে উনি ব্যাকলগের মধ্যে আটকা পড়েছে সেই এটার মধ্যে। তো এখনো সেই পলিসির মধ্যে আছে। তো দেখা যাক যদি নতুন প্রশাসন আসার পরে তারা কোনো পলিসি চেঞ্জ করে কিনা, অথবা তাদের ওয়ার্কফোর্স যদি তারা ইনক্রিজ করতে পারে, তাহলে আমার মনে হয় ওই অ্যাপ্লিকেশনগুলো একটা মানে আলো দেখতে পাবে আর কি। এক্ষেত্রে তো উনি যে একটু ভয় পাওয়ার কথা বললেন, আমার মনে হয় না, যেহেতু তার ওয়ার্ক পারমিট আছে, তারপরে স্টিল ওনার ফুল যে প্রসেসিং
যে উনি সেটা তো তার দোষ না, সেটা দোষটা ইন্টারভিউ আসবে, তারপর আবার কোর্টে যাবে, হিয়ারিং হবে, ওখানে আরো 5-7 বছর যদি কোনো প্রকার ওনার নেগেটিভ রেজাল্ট আসে, এরপর আবার আপিল প্রসেস আছে, তো হি ক্যান স্টে মানে অ্যানাদার 10-20 ইয়ার্স যদি মানে শুধুমাত্র এই বেসিসেই। অনেক ধন্যবাদ জনাব বাবুল। আসলে আপনার ভয়ের কোনো কারণ নেই, হয়তো এটা নীতির ব্যাপারে যেহেতু সিদ্ধান্তের ব্যাপার, সে কারণে একটু দেরি হচ্ছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম জিয়া, আমি টেক্সাস থেকে বলছি। জি, আমি গত 2003 ডিসেম্বরের 24 তারিখে আমি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম। তারপরে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে মার্চের 27 তারিখে। জি, হ্যাঁ, এরপরে আমার ফ্যামিলির ফিঙ্গারপ্রিন্ট বাংলাদেশে হয়েছে মের 5 তারিখে, কিন্তু অদ্যবধি আমার এটার কোনো রেজাল্ট পাই নাই। তা আমার 10 দিন আগে ফ্লোরিডাতে একজনে ইউবিসির জন্য অ্যাপ্লাই করছে, ওর গত মাসে ও সোশ্যাল এবং ওয়ার্ক পারমিট পাই গেছে, কিন্তু আমি অদ্যবধি কোনো কিছু পাই নাই। এই জন্য একটু জানতে চাচ্ছিলাম কি করণীয়, এটাই জানতে কি করণীয় আমার এখন কি করণীয়। আমি এখন পর্যন্ত কোনো ডিসিশন পাই নাই। আমার মার্চে সেটাই বলছে, এখন আপনার কি করণীয় এটাই জানতে চান। মার্চ কত সালে এই ইউ ভিসার জন্য আবেদন করেছে উনি? মার্চ কত সালে? এই বছর না গত বছর? সালটা আমি ভুলে গেলাম, আমি লিখে রাখিনি। আচ্ছা, যাই হোক, এই ইউবিসি তো সময় লাগে আপনার 4 বছর 4.5 বছর প্রসেসিং সময় লাগে। তো উনি যেটা বলছে এটা হতে পারে, এটা নাথিং আনলাইকলি, কারণ ইউবিসার জন্য 4-5টা সেন্টার আছে, যেটা আমাদের এই যে নিউ ইয়র্ক সাইডে যেটা ভারমন্ট সার্ভিস সেন্টার, ফ্লোরিডা ওখানে আবার নেব্রাস্কা অন্য সার্ভিস সেন্টার আছে। তো এক সার্ভিস সেন্টারে কিন্তু আবার কিছুটা আপনার ডিফারেন্ট আপনার টাইম প্রসেসিং রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো আবেদন যখন তারা পায়, তারা কিন্তু র্যান্ডমলি অনেক অ্যাপ্লিকেশন যদি তারা প্রাইমারি ফেসে দেখে যে গুড কেস, তখন কিন্তু তারা এটাকে আপনার বোনাফাইড ডিটারমিনেশন করে দেয়। তখন দ্যাট মিনস হচ্ছে উনি তখন ওয়ার্ক পারমিট সোশ্যালের জন্য এলিজিবিলিটি পায় সেক্ষেত্রে। তো ওরা যেহেতু এখনও হয়তো বা ওনার ওই অ্যাপ্লিকেশনটা ওরকম পর্যায়ে যায়নি অথবা র্যান্ডমলি সিলেক্ট হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু স্টিল হি হ্যাজ এ চান্স, উনি কিন্তু ওনার লয়ারের মাধ্যমে এটা বোনাফাইড ডিটারমিনেশনের জন্য রিকোয়েস্ট করতে পারে। ইজ পসিবল। অনেক ধন্যবাদ জিয়া সাহেব। আপনার যেভাবে বলা হলো, আপনি যদি সেভাবে একটু কাজ করে দেখুন, আপনার অ্যাটর্নির সাথে পরামর্শ করুন, নিশ্চয়ই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন, আমি আলবানি থেকে বলতেছি। আমি 2023 সালে এসএলএম 2022 সালে এসএলএম গ্রান্টেড হওয়ার পরে 2023 সালে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। এখন গ্রিন কার্ডের 3 মাসের মাথায় আমার ইন্টারভিউ ডেটের একটা স্কেজুল আপডেট আসে। তো আমি স্কেজুল ডেটের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ওরা 2.5 মাসের মাথার মধ্যে আমার ইন্টারভিউ ডেটটা ডিনাই করে দিছে। আমার লেটার পাঠাইছে, আমি জানতে পারিনি আমার ইন্টারভিউ ডেট কবে হবে। তো আমি পরে আবার যে মোশন করছি, মোশন করে ফাইল ওপেন করেছি। এখন আজকে 11 মাস হয়ে গেছে, অলরেডি 1 বছর। এখন পর্যন্ত এরা আমার কোনো মানে ইন্টারভিউর জন্য ডাক দিতেছে না, এখন কিছু বলতেছে না। এখন আমি কি করা? আজকে আমি লয়ারের কাছে গিয়েছিলাম, লয়ার বলতেছে 2 বছর পর্যন্ত ওয়েটিং করতে হবে, নইলে নতুন করে অ্যাপ্লাই করা। এখন আমি কি করা? কি নতুন করে অ্যাপ্লাই করবো নাকি আমি ওয়েট করবো? এখন আমার কি করণীয়? অনেক ধন্যবাদ জনাব লোকমান আপনার টেলিফোনের জন্য। অ্যাটর্নি বাবুজুর রহমান। না, উনি যেটা বলেছেন যে উনি মোশন আবার করেছে, উনি ইন্টারভিউ ডেট মিস করেছিল। মিস নয়, বলছে ক্যান্সেল হয়েছে। 3 মাসের পরে হওয়ার কথা ছিল, 2.5 মাসের মাথায় ক্যান্সেল করে দিয়েছে। না, ওনার কথা পরবর্তী কথা শুনে যেটা মনে হচ্ছে যে উনি জানতেন না। হ্যাঁ, উনি জানতেন না, ওটা ডিনাই করেছে অ্যাবান্ডনমেন্টের জন্য, যে উনি জানতেন না যে ইন্টারভিউ লেটার আসছে পায়নি, যার ফলে উনি মোশন করেছে এটা রিওপেনের জন্য। উনি আবার যেটা বলছে রিওপেন হয়েছে, রিওপেন হয়ে গেলে কিন্তু তাহলে এটা আবার পূর্ববর্তী পরে চলে যাওয়ার কথা, যেটা ইন্টারভিউ পর্যায়ে চলে যাওয়ার কথা আর কি। তো সেক্ষেত্রে ইউএসএসে ওনাকে পার্সু করতে হবে যে কখন ইন্টারভিউ স্কেডিউল করবে। যদি রিওপেন করে থাকে, ওনাকে নতুন আবেদন করার কোনো দরকার নেই। যদি রিওপেনের আবেদনটি যদি ডিনাই করে, তাহলে উনি রিঅ্যাপ্লাই করতে পারে। অনেক ধন্যবাদ জনাব লোকমান আপনার টেলিফোনের জন্য। আপনি সঠিক পথেই আছেন, আশা করা যাক, দেখা যাক, আপনার হয়তো ভালো দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার সবসময় আপনার অ্যাটর্নির সঙ্গে একটু যোগাযোগ রাখুন। সুপ্রিয় দর্শক, আপনারা আরও অনেকেই টেলিফোনে অপেক্ষা করছিলেন, কিন্তু সময়ের সংকীর্ণতা, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের ঠিকানা সীমানা
পার হওয়া খুব কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের এই অন্য ফোনগুলো নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে আবারও ধন্যবাদ যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে প্রচুর দর্শকের টেলিফোনের উত্তর দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে অনেকেই ভয়ের মধ্যে ছিলেন। আশা করি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সেই ভয়টা কেটে গেছে। যারা এই অনুষ্ঠান দেখেছেন বা ভবিষ্যতেও দেখবেন, আশা করি এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা সঠিক পথে আছেন। আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনার প্রতি সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানা ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ অন্যান্য ইমিগ্রেন্টদের জন্য কতটা কঠোর হতে পারে এবং এক্ষেত্রে কাদের ভয় পাওয়া উচিত, কাদের ভয় পাওয়া উচিত নয়, আসলে কারোরই ভয় পাওয়া উচিত নয় যদি না আপনি কোনো বড় ধরনের ক্রাইম না করে থাকেন কিংবা একেবারেই কোনো কাগজপত্র নেই, কোনো মামলা মোকদ্দমা কিচ্ছু করেনি, যেভাবেই আপনি এই দেশে আসুন না কেন, কারণ এই দেশটি অপার সুযোগ দেশ, যেটাকে আমরা বলি অপার সুযোগের দেশ, সব রকম সুবিধা আছে, কিন্তু আইনের দেশ। এখানে আইনকে ফাঁকি দিয়ে কোনো কিছু চলার উপায় নেই। সুতরাং যারা যেভাবেই আসুন না কেন, যদি তারা অ্যাটর্নির মাধ্যমে আবেদন করে থাকেন, তাহলে যে কোনো উপায়ে সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্প একজন প্রেসিডেন্ট, তার বেশি কিছু নেই, ওনার হাতে কিছুই নেই। যদি না আইন মোতাবেক তিনি না চলতে চান, কিচ্ছু করার ক্ষমতা নেই। সুতরাং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে যারা এখনও ভয় বা ভয়ের মধ্যে আছেন, তাদেরকে ভয়ের মধ্যে থাকার কোনো কারণ নেই। আমরা স্বাভাবিক জীবনে আমরা পরিচালিত করব আমাদের এই সুন্দর দেশটাতে। এই দেশে আমরা নিজেদেরকে নিয়োজিত করব দেশের কল্যাণে, দেশের নিজের ভাগ্যের উন্নয়নে। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।